রামনবমী আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনেই ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল। এবং সবথেকে বড় কথা, এই যে নবমী তিথি অর্থাৎ রাম নবমীর যে নবমী তিথি, এই তিথি আসলে চৈত্র নবরাত্রির অন্তিম দিন, অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষে যে প্রথম 9টি দিন থাকে প্রতিপদ থেকে নবমী, এই প্রথম 9 দিনের মধ্যেই চলে মা দুর্গার আরাধনা অর্থাৎ বসন্ত নবরাত্রির পুজো, এবং এই সময়ের মধ্যেই আমরা করে থাকি বাসন্তী দুর্গা দেবীর পুজো। তো সে কারণেই রামনবমীর তিথির গুরুত্ব ও মহিমা অপরিসীম, এবং সে কারণেই আজকের পর্বে আমি আলোচনা করব যে 2024 সালের রামনবমী তিথি কবে পড়ছে, পঞ্জিকা অনুযায়ী তিথি কখন পড়ছে এবং কখন ছাড়ছে, রামের পুজো করবার সঠিক সময় কখন, কোন সঠিক সময়ের মধ্যে রামচন্দ্রের পুজো করতে হয় তার সঠিক উপকরণ, এবং যদি আপনি রামচন্দ্রের পুজো করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন নিয়ম পালন করতে হবে, যদি ব্রত রাখেন তাহলে রামনবমী তিথির ব্রত কথা, এই সমস্ত কিছু নিয়েই আমার আজকের একটি বিস্তারিত ও গুরুত্বপূর্ণ আলোচনা। তাই এপিসোডটা একদম শেষ অবধি ভালোভাবে দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল অযোধ্যায় ক্রেতা যুগে, এবং মধ্যাহ্নকালে ওনার জন্ম হয়েছিল অর্থাৎ দুপুরবেলা, এবং পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তো এই নক্ষত্রে ওনার জন্ম হয়েছিল, এবং সাধারণত আমরা দিনের সময়কালকে মোটামুটি 6টা ভাগে ভাগ করে থাকি, এবং প্রত্যেকটি ভাগের মধ্যে যে মধ্যাহ্ন ভাগটি পড়ছে তার সময় প্রায় থাকে 2 ঘন্টা 24 মিনিট, এবং এই 2 ঘন্টা 24 মিনিটের মধ্যেই রামচন্দ্রের পুজো করা হয়ে থাকে। এবার প্রশ্নটা হলো যে এই বছর এই 2024-এ রামনবমীর যে নবমী তিথি পড়ছে তার সঠিক সময় কখন। নবমী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি 16ই এপ্রিল 2024, বাংলার 3রা বৈশাখ 1431 সন মঙ্গলবার বিকেল 4টে 28 মিনিটে, এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি 17ই এপ্রিল 2024, বাংলার 4ঠা বৈশাখ 1431 সন বুধবার বিকেল 5টা 35 মিনিটে। বহু ভক্ত এই সময় অযোধ্যায় যান এবং সরযূ নদীতে স্নান করে শুদ্ধ চিত্তে ও শরীরে রামচন্দ্রের পুজো করে থাকেন। তো সেটা যদি আপনি করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। যদি সেটা সম্ভব না হয় তাহলে এই দিন আপনি গঙ্গা স্নানও করতে পারেন, বা নিকটবর্তী কোনো পুকুর বা নদীতে আপনি স্নান করে রামচন্দ্রের পুজো করতে পারেন, সেটা খুবই ভালো। এবং আপনি যদি পুজো করেন, ব্রত রাখেন, তাহলে অবশ্যই এই দিন আপনি নিরামিষ আহার করবেন। কোনো অবস্থায় সেদ্ধ চাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ইত্যাদি কোনো প্রকার আমিষ ভক্ষণ করবেন না। আতপ চাল বা গোবিন্দভোগ চাল ইত্যাদি চালের ভাত আপনি গ্রহণ করতে পারেন, আটা ময়দার রুটি ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু কোনো অবস্থায় কোনো আমিষ গ্রহণ করতে পারবেন না, এবং কোনো রকম নেশার দ্রব্য গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ তামাক, জর্দা, গুটখা, পান, মদ, গাঁজা ইত্যাদি কোনো প্রকার নেশাদ্রব্য গ্রহণ করা চলে না। অত্যন্ত শুদ্ধ ও সাত্ত্বিক জীবনযাপন করতে হয়, এবং কোনো রকম লড়াই ঝগড়া, কোনো রাগ ক্রোধ এগুলোর মধ্যে কিন্তু জড়াবেন না। খুব শান্তভাবে আপনাকে পুজো করতে হবে। এবং যেহেতু ভগবান রামচন্দ্র ভগবান শ্রীবিষ্ণু বা নারায়ণের একজন অবতার, তো সে কারণেই এনার পুজোয় অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, এবং এনাকে যদি আপনি পদ্ম অর্পণ করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। যদি শ্বেত পদ্ম থাকে তাহলে সেটা খুবই ভালো। যদি শ্বেত পদ্ম না পাওয়া যায় তাহলে আপনি যে গোলাপি যে পদ্ম পাওয়া যায় সেটাও নিবেদন করতে পারেন। এবং রামচন্দ্র চোখ হলো পদ্মের মতন, সে কারণেই তার অপর নাম ছিল পদ্মলোচন, এবং সে কারণেই রামচন্দ্র তার নিজের চোখ মা দুর্গাকে অর্পণ করতে গিয়েছিলেন সন্ধি পুজোর সময়। তো সেই কারণেই রামচন্দ্রের পুজোয় পদ্মফুল আবশ্যক, এবং ওনাকে যে ভোগ নিবেদন করবেন তার মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা থাকে। এবার হলো ওনার পুজো করবার সর্বশ্রেষ্ঠ মুহূর্ত কখন। সর্বশ্রেষ্ঠ সময় হলো 17ই এপ্রিল
বেলা 10:20 থেকে 12:52। এই সময়টা হলো সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এই সময়ের মধ্যে আপনি অবশ্যই শ্রীরামচন্দ্রের পুজো করতে পারেন এবং এই সময় যদি আপনি ভগবান শ্রীরামচন্দ্র, মা সীতা এবং হনুমানজির যদি পুজো একত্রে করতে পারেন, তাহলে বলা হয় যে যে ব্যক্তি এই তিনজনের পুজো করেন তিনি শক্তি, খ্যাতি, বুদ্ধিমত্তা, ঐশ্বর্য, উন্নতি, পারস্পরিক প্রেম এবং সমস্ত প্রকার সুখের অধিকারী হয়ে থাকেন। এবার হলো ব্রত কথা। রাজা দশরথ যৌবন অতিক্রান্ত করেছেন, অথচ পুত্রমুখ দেখার আর সৌভাগ্য হলো না। রঘুবংশ রক্ষা করার চিন্তায় যখন আকুল হয়ে পড়লেন তিনি, তখন কুলপুরোহিত বশিষ্ঠ উপদেশ দিলেন সস্ত্রীক শিব দুর্গা মন্ত্র জপ করতে। দশরথ অতি ভক্তির সঙ্গে মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের ভক্তি ও নিষ্ঠা দেখে ভোলানাথ অতিশয় পরিতুষ্ট হলেন এবং তাকে দর্শন দিয়ে বললেন, বৎস, তোমার অভিলাষ পূর্ণ হবে। তুমি অচিরে পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠান করো। পুরোহিতের সঙ্গে পরামর্শ করে রাজা কঠোর পুত্রেষ্টি যজ্ঞ আয়োজন করলেন। বহু কষ্টে ঋষ্য সিংহ নামে এক মুনিকে আনিয়ে ব্রত সম্পন্ন করালেন। তারপর সেই যজ্ঞের চরু খেলেন কৌশল্যা দেবী এবং কিছুকালের মধ্যেই হলেন গর্ভবতী। রাজা দশরথ খুব আনন্দ উপভোগ করলেন মনে মনে। তারপর 10 মাস 10 দিন যেদিন হলো, সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পুনর্বসু নক্ষত্রের উদয়ে শুভ লগ্নে শুভ যোগে ভগবান জনার্দন কৌশল্যার গর্ভ হতে ভূমিষ্ঠ হলেন। রাজ্যময় উৎসব চলতে লাগলো। অতি পূর্ণ দিন সেদিন, তাই চৈত্র মাসের শুক্ল নবমীকে বলা হয় রামনবমী। অথ রামনবমী ব্রতকথা সমাপ্ত। তো এটিই ছিল রামনবমী ব্রতকথা। এরপর আরও একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে ভগবান রামচন্দ্রের জন্ম যেহেতু এই গ্রীষ্মকালে চৈত্র মাসে হয়েছিল, তাই ওনার নৈবেদ্যের মধ্যে অবশ্যই ঠান্ডা যে সমস্ত ফল বা গ্রীষ্মকালের যে সমস্ত মরশুমি ফল, সেই মরশুমি ফল এবং সেই সমস্ত ফলের যে রস, সেগুলো নিবেদন করা হয়। বিভিন্ন ফলের রস, ঘোল, লস্যি ইত্যাদি ওনার পুজোয় নিবেদন করা মূলত হয়ে থাকে। এবং সর্বোপরি ওনার প্রত্যেকটি নৈবেদ্যের মধ্যে যেন তুলসী পাতা যেন থাকে। তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলকে শেয়ার করে সঠিক তথ্য সকলকে জানার সুযোগ করে দেবেন। আর পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।